নমস্কার, রত্নাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকের দিনটি রবিবার। আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এটা আমার বাড়ির উঠোনের দিক। এখন বেলা 10:30। জলখাবার খাওয়া হয়ে গেছে, বসিয়েছি এখন রান্না। এই তরকারিটা হচ্ছে, এতে পুঁই, কুমড়ো, আলু, বড়ি সব কিছুতে একটা সবজি হচ্ছে। আর এখানে বসিয়েছি ভাত। এখানে পটল, আলু, টমেটো সব সিদ্ধ করে নিয়েছি। এবারে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মেখে নেব। আর অল্প করে নিয়েছি রুই মাছ, এটি ঝোল করব। আর আজ বিকালে যাব একটা সুন্দর জায়গা, আপনাদেরকে ঘুরে দেখাবো, যেটি অনেক বছর পুরনো ঐতিহাসিক জায়গা। এটি আমাদের এখান থেকে খুব কাছে। আমাদের বাড়ি থেকে মাত্র 4 থেকে 5 মিনিট সময় লাগে বাইকে। এটি দামোদর নদীর তীরে অবস্থিত মা মথুরা চণ্ডীর মন্দির। চলুন তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে নিয়ে বিকালবেলায় যাব মায়ের মন্দির। চলুন আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। এটাই মন্দিরে যাবার এদিকে একটা রাস্তা আছে সরু, আর দুপাশে ধান ক্ষেত, চারিদিকটা সবুজে সবুজ। এসে গেছি আমরা মন্দির। এটাই হচ্ছে মন্দিরের প্রধান প্রবেশদ্বার। এদিকে একটা সরু রাস্তা, এদিকটা হয়ে যাওয়া যায়। এখানে একটা বড় গেট আছে, কিন্তু গেটটা সবসময়ের জন্য খোলা থাকে না। পাশে একটা ছোট রেলিং গেট আছে, সেটা দিয়েই পেরোতে হয় মানুষজনকে। আর এই যে দেখুন মা মথুরা চণ্ডী পীঠস্থান। চলুন এবারে আমরা মন্দিরে প্রবেশ করি। এই যে একটু আগে বললাম না, এখানে একটা রেলিং গেট আছে, এই গেটটা হয়ে মানুষজনকে পেরোতে হয়। আর ওই যে দূরে দেখুন মন্দিরটা, আর এটা হচ্ছে মন্দিরের সাইডটা। এটা একটা হচ্ছে পামঘর। এখান থেকে ওই যে সামনে চাষের জমিগুলো দেখলেন, ওখান থেকে জল সরবরাহ করা হয়। আর এই যে মন্দিরের সামনে দুপাশে দেখেছেন কত সুন্দর সবুজ মাঠ, চারিদিকটা সবুজে সবুজ, একটা মনোরম শান্ত স্নিগ্ধ পরিবেশ। চলে এসেছি আমরা মন্দিরের সামনেটায়। দেখুন সামনে থেকে মন্দিরটা আরো সুন্দর লাগছে দেখতে। এই মন্দিরটা রানীগঞ্জের নারায়ণকুড়ি দামোদর নদীর তীরে অবস্থিত। এই মন্দিরটা অনেক বছরের পুরনো, প্রায় 250 বছরের পুরনো। এখানে অনেক ইতিহাস জড়িয়ে আছে। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের বহু বছরের পুরনো ইতিহাস এখানে জড়িয়ে আছে। তিনি নাকি নিজেই আসতেন এই মন্দিরে পুজো দিতে। তখন মন্দিরটি এভাবে তৈরি হয়নি। সময়ের সাথে সাথে যত দিন গেছে, সময় গেছে, এই জায়গাটির ও মন্দিরটির পরিবর্তন ও উন্নতি হয়েছে। আর এই মন্দিরটার পিছনেই আছে দামোদর নদ। আর এটাই হচ্ছে আমাদের মহাশ্মশান। দেখেছেন কি শান্ত, কি স্নিগ্ধ নিরিবিলি একটা জায়গা। এখানে জানেন পৌষ মাসের সংক্রান্তিতে এখানে মায়ের পুজো হয়। তখন এখানে চলে নাম সংকীর্তনও। এখন যেভাবে এই জায়গাটি দেখছেন, শান্ত, মনোরম, স্নিগ্ধ, নিরিবিলি একটা জায়গা, তখন কিন্তু আপনি হলে একেবারে এরকম দেখতে পাবেন না। তখন এখানে প্রচুর লোকজন আসে। তখন এখানে একটা 3 দিনের জন্য ছোট্ট করে মেলাও বসে। এখানে সব মানুষজনই আসে মকরের পুণ্য স্নান করতে, মায়ের পুজো দিতে, মাকে দর্শন করতে। আমরাও বাড়ির সকলে তখন আসি।
সেই সকালবেলায় এসে বিকালবেলায় ফিরে যায়। এবছরে যখন আসবো তখন আপনাদেরকেও দেখাবো। চলুন এবারে যাই মন্দিরের ভেতরে, মাকে প্রণাম করে আসি আর আপনাদেরকেও মায়ের দর্শন করিয়ে দিই। মা সকলের মনস্কামনা পূর্ণ করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রার্থনাই করি। এখানে এলে মনে কি যে শান্তি পায়। যখন কোনো কিছু ভালো লাগে না, মন বড্ড খারাপ করে, তখন আমি এখানেই চলে আসি। যেহেতু দরজাটা বন্ধ আছে, তাই আপনাদেরকে মায়ের মূর্তিটা হয়তো খুব ভালো করে দেখাতে পারছি না, তবুও চেষ্টা করছি দরজার ফাঁকে যতটুকু দেখানো যায়। এই যে মা মথুরা চণ্ডী, মাঝে মা, তার দুই পাশে আছে মা শীতলা এবং বাবা ভৈরবনাথ। আর এই দিকটা হচ্ছে মন্দিরের সাইডের দিক। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের শ্মশান। আর এখানে জানেন অনেক বড় বড় তেঁতুল গাছ আছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দামোদর নদ। চলুন যাই একটু নদীর পাড়ে। এই দিকটায় খুব সুন্দর হাওয়া দিচ্ছে, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আর এখানে অনেকগুলো ঘাট করে দিয়েছে অনেকে, আর এই ঘাটগুলোর এক একটা নামও দিয়েছে। আর এই দেখুন দামোদর নদ। যত ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি ততই যেন দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে। দেখেছেন, দেখুন কত সুন্দর লাগছে। নদীর কানায় কানায় জল একেবারে। চলুন এবার আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখায়। আর এই দিকটা হচ্ছে মন্দিরের পিছনের দিকটা। এখানে দেখেছেন কত সবাই বেড়াতে এসেছে। এখানে বিকেলবেলা হলে অনেকেই যারা কাছে পিঠে থাকেন তারা অনেকেই বিকেলবেলায় বেড়াতে আসেন। আর ওই দেখুন যেটা আপনাদেরকে দেখাবো বলছিলাম, 1832 খ্রিস্টাব্দে উইলিয়াম কার্ট এবং দ্বারকানাথ ঠাকুর রানীগঞ্জের কয়লা খনি ক্রয় করেন। এরপর কয়লা উত্তোলনের মাধ্যমে তারা এই নদীপথে কয়লা পরিবহনের ব্যবস্থা করেছিলেন এবং এরপর কার অ্যান্ড টেগোর কোম্পানি তৈরি করেছিলেন। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ভারতবর্ষের সর্বপ্রথম এই গ্রামে কয়লা খনন, উত্তোলন ও পরিবহনের প্রাণপুরুষ ছিলেন, তাই ওনার মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। তাই ভারতবর্ষের প্রথম কয়লা খনি হিসাবে এই স্থানটিকে স্টেট হেরিটেজ সাইট হিসাবে 2018 সালে আখ্যায়িত করা হয়েছে। বর্ষায় এই নদীতে দুকুল ছাপিয়ে জল থাকলেও শীতকালে কিন্তু একেবারেই জল থাকে না, খুব কম জল থাকে। আর এই দেখুন কারা এসেছে, যমজ দুই ভাই বোনে, ওরাও এসেছে এখানে বেড়াতে তাদের বাবা মায়ের সাথে। চলুন এবার যাই ঘাটের দিকে। আমরা দুজনে এসেছি, একটু বসবো, গল্প করব, আর সঙ্গে করে চপ সিঙ্গারাও নিয়ে এসেছি। বসে বসে খাবো, আড্ডা দেব, তারপরে বাড়ি ফিরবো। এখানে জানেন প্রতিদিন অনেকেই বেড়াতে আসে, কিন্তু আমাদের তো প্রতিদিন আসা হয় না,
কিন্তু মাঝে মাঝে আসি। আর ওই দেখুন দূরে ব্রিজটা, এটাই হলো বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের সংযোগস্থল। এই ব্রিজটা যখন তৈরি হয়নি তখন এর আগে কাঠের ব্রিজ ছিল, এবং এটা ছিল মেজিয়া কালী মন্দির আছে ওই সোজা সোজা রাস্তায়। এই কাঠের ব্রিজ নাকি প্রত্যেক বছর তৈরি করা হতো। আবার এই বর্ষাকালে ডিভিসি থেকে যখন জল ছাড়া হতো তখন এই কাঠের ব্রিজটা আবার ভেঙে যেত। এরপর 1889 সালে ডিভিসির পক্ষ থেকে জানানো হয় যে এই অস্থায়ী ব্রিজের পরিবর্তে তারা স্থায়ী ব্রিজ করে দেবে। তারপরে এই ব্রিজটা তৈরি হয়। চলুন, এই কাছেই একটা গীতা আশ্রম আছে, ওখানে যায়। এই দেখুন গীতা আশ্রম। এই আশ্রমটি খুব ছোট, এখানে রক্ষণাবেক্ষণের জন্য হয়তো খুব বেশি লোক থাকে না। এখানে মা কালীর একটা খুব সুন্দর মূর্তি আছে, এই দেখুন, দেখেছেন কত সুন্দর, তাই না? আর এখানে আছে বাবা মহাদেব। এখানে আরও একটি মন্দির আছে, কিন্তু আজকে মন্দিরটা খোলা নেই বলে আপনাদেরকে দেখাতে পারলাম না। চলুন এবারে বাড়ির পথে এগোই, ধীরে ধীরে সন্ধে হয়ে আসছে। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটা ব্লগে।